অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। অনেক রকমের প্রশ্ন আছে, সেই জার্মানি থেকে শুরু করে আন্ডার 20 টিম, ডেকলান সুলিভান কেন দলে নাই, পলিটিক্স, রাফিনিয়া অ্যান্ড এভরিথিং। আমরা শুরু করি কি দিয়ে শুরু করব, এটা হচ্ছে ভালো কোয়েশ্চেন। আমার মনে হয় রাফিনিয়া দিয়ে শুরু করতে পারি। সিড 4884 ভাই, রাফিনিয়ার ইনজুরিতে রাশফোর্ড বার্সাকে কতটা সাহায্য করতে পারবে মনে করেন? বার্সার লেফট উইং পজিশনে রাফিনিয়ার অ্যাবসেন্সে রাশফোর্ড বাদে আর কাকে বাজিয়ে দেখা যেতে পারে বলে আপনার ধারণা সিজনের এই ক্রুশাল সময়? রাফিনিয়ার বদলে কাকে? অবশ্যই রাশফোর্ড হওয়ার কথা। অবশ্যই রাশফোর্ড হওয়ার কথা। রাশফোর্ড তো স্টার্টই করবেন, আর কি? আর তো অপশন আমার তো মাথা আসতেছে না। রাশফোর্ড ডিড ওয়েল, তাই না? মানে ইংল্যান্ডের হয়ে উরুগুয়ের সঙ্গে ম্যাচটাতেও খারাপ করেনি। রাশফোর্ড তো ভালো প্লেয়ার। রাশফোর্ড মনে হয় ওই যে রুবেন আমুমের সঙ্গে ওই দূরত্বটা হলো পরে ম্যানিউতে, আমার তো মনে হচ্ছিল যে উনি তো ম্যানিউর অনেক দিন ধরে সার্ভ করছে, উনি ম্যানিউতে থাকতেন। যদি ওই ঝামেলাটা না হতো উনি হয়তো লোনেও আসতেন না বার্সেলোনা। এখন কি, এখন মনে হচ্ছে যে উনি থেকে যাবেন। উনি ইউনাইটেডে ফিরবেন না বলে আমার কাছে মনে হচ্ছে। বার্সেলোনা তাকে রাখতে চায়, কিন্তু ওখানে একটা দামের ব্যাপার থাকবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু মানে ম্যানচেস্টার ইউনাইটেডের রাশফোর্ড আর এই রাশফোর্ডের মধ্যে একটা তফাৎ আছে। বার্সেলোনার এই রাশফোর্ড হয়তো অ্যাটাকিং থার্ডে গিয়ে তার ফিনিশিং এর টাচটা অত প্রমিনেন্ট না রাফিনিয়ার মতো, কিন্তু এর আগের কাজটা মোটামুটি তিনি করতে পারছেন এবং এটা তার জন্য একটা হিউজ অপরচুনিটি ওয়ার্ল্ড কাপের স্পটটা গ্র্যাব করে নেওয়ার। যদিও তিনি স্কোয়াডে ছিলেন এবং পরের বার যদি বিশ্বকাপে থাকতে চান, এই বিশ্বকাপে থাকতে চান, তাহলে এই 2টা মাস তার জন্য খুবই ভাইটাল। রাফিনিয়া জায়গাটা আসলে সরাসরি কেউ নিতে পারবেন না, রাফিনিয়া যেটা ডেলিভার করছেন, কিন্তু রাশফোর্ড আমার মনে হয় ফার্মিন লোপেজ অথবা ফেরান তোরেস, এইটা মিলিয়ে ঝিলিয়ে আমার কাছে মনে হয় যে ফ্রান্স একটা সিস্টেম ফিগার আউট করার চেষ্টা করবেন আগামী কয়েকদিন সময়। আর এই ছাড়া একেবারে ইয়াং ফুটবলার দেখতে পাচ্ছি না যে ওই জায়গাটা নেবেন বা কিছু। ওরকম কেউই নেই। রাশফোর্ড আসলে আপনার ধরেন আপনার ওই গেমের যেই ডিমেনশনটা অ্যাড করে, লেফট উইঙ্গার, রাইট ফুটের, উনি যে ধরেন কাট আউটসাইড করে যে শটগুলো নিতে পারেন বা ক্রসগুলো ফেলতে পারেন বক্সে, এটা তো ধরেন ওই প্রোফাইল আর কেউ নাই ওখানে। একটা ওয়াইল্ড আইডিয়া, হোয়াট ইফ কানসেলো, প্রচন্ড ওয়াইল্ড আইডিয়া। আপনি এই যে আমিও ভাবছিলাম যে কোন একটা নাম আমরা মিস করে যাচ্ছি, এই নামটা হচ্ছে কানসেলো। খেলিয়ে দেওয়া যায়, মানে যদি, মানে আমি জানি না, বালদে কিন্তু ইনজুর, তো ধরেন কানসেলোকে আপনার ওই ফুলব্যাক রোলে বেশি প্রয়োজন হবে। হ্যাঁ, যদি ওরা ফেরত আসেন তাহলে হয়তো আমি জানি না, এটা খুবই ওয়াইল্ড। আমার মনে হয় কোনো কোচ করবেন, জাস্ট আসলো আর কি। তবে রাফিনিয়ার অভাব বার্সেলোনা বুঝবে, লিখে রাখতে পারেন। এমনকি ইন্টারন্যাশনাল উইন্ডোটা শেষ হবে আর ওই প্রথম ওই ম্যাচটাতেই বার্সেলোনা ভালো মতো টের পেয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন যাই। ফ্লোরিয়ান ভার্টস নিব নাকি? হ্যাঁ, ফ্লোরিয়ান ভার্টসের আমি শুরু করি। সামিন ইয়াসার অর্পণ তার প্রশ্ন, তৌসিফ ভাই, আর্নে স্লট কি তাহলে ফ্লোরিয়ান ভার্টসকে ঠিকভাবে ব্যবহার করতে পারছে না? শুধু এইবার না, গত ইন্টারন্যাশনাল ব্রেকেও গোল অ্যাসিস্ট করেছিল। আর যদি তাই হয় তাহলে শাবি আলোনসো লিভারপুলে আসলে কেমন হবে? হোয়াট মানে কি এমন ভালো যোগসূত্র মিলিয়েছেন? ভালো হবে শাবি আলোনসো আসলে। শাবি আলোনসোর সাথে তার একটা ভালো অধ্যায় আছে, ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। আর আর্নে স্লট কেন ফ্লোরিয়ান ভার্টসকে ব্যবহার করতে পারছেন? আসলে প্রিমিয়ার লিগের যে ইন্টেন্সিটি, ধরেন ফ্লোরিয়ান ভার্টস যেই ধরনের প্লেয়ার, ফ্লোরিয়ান ভার্টস যেই টিমে থাকেন বা তিনি, তাকে কেন্দ্র করে যদি খেলাটা বিল্ড করা হয় তখন তিনি ফ্লারিশ করেন। কিন্তু ওখানে যদি আরও অনেকগুলো ক্যারেক্টার থাকে, যে ক্যারেক্টাররা স্পটলাইটটা নিয়ে নিতে পারেন, যেমন মোহাম্মদ সালাহ আছেন, একই দিকে এই সিজনে লিভারপুলের ওই স্পটলাইটটা মানে ক্ষণিকের জন্য তিনি নিয়েছেন। তো ওই রকম ফিগার থাকলে হয়তো ফ্লোরিয়ান ভার্টস ওইভাবে নিজেকে মেলে ধরতে পারেন না। একটা প্রেশার তার থাকে প্রিমিয়ার লিগে। তিনি ধরেন একটু রিল্যাক্সড ওয়েতে খেলেন ফুটবলটা, তিনি বল পান, সামনে স্পেসগুলো দেখেন, স্পেস থাকলে স্পেস নেন, অপশন থাকলে পাস করেন। তিনি একটু রিল্যাক্স টাইপের ফুটবলার, তিনি অমন না। তিনি দেখবেন যে মাঠে ওই রকম সিচুয়েশনে তাকে খুব কম দেখবেন যে তিনি খুব জোরে স্প্রিন্ট করছেন বল নিয়ে, স্পেসগুলো কাট ইনসাইড করে একেবারে নিজে গোল দেওয়ার চেষ্টা করছেন, এমন না। তিনি বল নেন, বল নেওয়ার পরে তিনি অপশনস খোঁজেন যে কে ওদিক থেকে রান মেক করছে। আপনি যান এই ম্যাচটাতে তিনি 2টো গোল 2টো অ্যাসিস্ট করলেন, যে গোল 2টো করলেন খুবই রিল্যাক্সড হয়েতে, তিনি বল পেলেন। একটা গোল তো স্পেকট্যাকুলার, যেটা বক্সের বাইরে থেকে ওদিক থেকে তিনিই করেছেন, অলমোস্ট ক্রিস্টিয়ানো রোনালদো এস্ক। 2টো অ্যাসিস্ট করলেন তিনি। ওই অ্যাসিস্টের সময় দেখবেন যে তিনি ওই স্পেসগুলো মানে স্ক্যান করতে থাকেন, বল পায়ে আসলে তার বলের দিকে তাকাইতে হয় না, তিনি ওই স্কিলগুলো তার খুব ভালোভাবে রপ্ত করা আছে। আর জার্মানিতে তিনি যে কনফিডেন্সটা পান, আমার মনে হয় যে এই সিজনে, মানে শুরুর সিজন তো প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে তিনি ওটা পান নাই।
এটা হয়তো এই সিজনের পরে তিনি পাবেন। রবিন রামিম ক্লাসিক ফ্লোরিয়ান ভার্সকে নিয়ে দুইটা লাইন বলুন। আমার মনে হয় তৌসিফ বলে দিয়েছেন। অর্ণব অর্পণ আল আমিন শেখ একই রকম প্রশ্ন, একটাই নিচ্ছি। ফ্লোরিয়ান ভার্সকে কি চিনতে পেরেছেন? এই কি সেই ফ্লোরিয়ান ভার্স প্রিমিয়ার লিগে যে খেলে? মনে হচ্ছে মানুষ বদল হয়ে গিয়েছিল। লেনার্ড কার্লো ডেবিউ করলো অ্যান্ড উইনিং গোলে একটা কন্ট্রিবিউশন দিছে। জার্মানির খেলা দেখে কি বুঝলেন? মেয়াদ উত্তীর্ণ সানে আর গোরেৎস্কার আর্সেনালের স্ট্রাইকার, যারা ফাঁকা পোস্টেও মনে হয় গোল করতে পারবে না, তাদের নিয়ে কতদূর যাবে? ভার্ডসের উইজার্ড গ্রুপ লিভারপুলে না দেখার দেওয়ায় কি তবে স্লটের দায় কি তবে স্লটের? আমার মনে হয় ওই কোশ্চেনের আনসারটা তৌসিফ দিয়েছে। আমি যতটুকু অ্যাড করতে পারি এটার সঙ্গে, সেটা হচ্ছে ফ্লোরিয়ান ভার্টস লিভারপুলে এইভাবে এতখানি ডিপে নামতে কম দেখছি লিভারপুলে। হ্যাঁ, যেখান থেকে নেমে প্লে মেকারের রোলটা প্লে করতেছে, ফ্লোরিয়ান ভার্টসকে ওই স্বাধীনতা দিতে হবে। মানে হি হ্যাজ টু বি আ ফ্রি ম্যান। হ্যাঁ, মানে ওই আমার কাছে মনে হয়েছে আপনি কোনো পজিশনে ওনাকে মানে ডিফাইন করে বেঁধে রাখতে পারবেন না। সো লিভারপুলে এখনো ওই জেলাপটা করতে টাইম লাগবে। আর লিভারপুলের তার ফর্ম যেমনই ছিল তেমনই ছিল। ফ্লোরিয়ান ভার্টস জার্মানিতে বরাবরই কনসিস্টেন্ট পারফরম্যান্স, তাই না? মানে কখনোই আমি দেখি নাই যে একটা খুব খারাপ ম্যাচ তিনি খেলছেন, খুব কম। আর এর সঙ্গে এটা যোগ করতে পারি যে ভার্টসের এই জিনিসটা আরো সুবিধা হয়েছে যে জামাল মুজিয়ালা না থাকায়। আমার মনে হয় মুজিয়ালা থাকলে না একটা ক্ল্যাশ তৈরি হইতে পারতো, যেটা আমি জানি না সামনে হবে কিনা। তবে ফ্লোরিয়ান ভার্টসের এই ফর্মটা জার্মানির খুব বেশি প্রয়োজন। আর লেনার্ড কার্লের তারও একটা গোলে অবদান আছে, ইউ আর রাইট। তাকে যে ডেবিউ করাই দিলেন মানে নাগলসমান, এটার কারণ হচ্ছে তিনি তার ওয়ার্ল্ড কাপ নিতে চান। আমি প্রেটি শিওর যে তিনি ওয়ার্ল্ড কাপে হয়তো যাবেনও, এবং এই 26 জনের স্কোয়াডে তিনি থাকবেন, থাকার কথা। আর জার্মানির খেলা নিয়ে যদি বলতে চান, জার্মানির ডিফেন্সের এই হাল কেন আই ডোন্ট নো। মানে জার্মানি এতগুলো গোল খাবে এইটা ঠিক জুৎসই কোনো ব্যাপার না, কিন্তু জার্মানির গোল অনেকগুলো, জার্মানি গোল বের করেছে 4টা। এটা জার্মানির দরকার ছিল, কারণ জার্মানির স্ট্রাইকারের ওই জায়গাটায় তো একটা ঘাটতি আসলে রয়েছে। যে যেটা বললেন যে কি মানে হ্যাভার্টসের শটের ব্যাপার আছে। আর আমি জানি না আপনার কাছে কেন গোরেৎস্কাকে মেয়াদ উত্তীর্ণ মনে হচ্ছে, কিন্তু গোরেৎস্কা ইজ গুড। আপনি সেন্টার মিড সিস্টেম চলবে না। আপনার জার্মান সেন্টার মিড কই? মানে গোরেৎস্কার চেয়ে ভালো অপশন আপনি দেখান। গোরেৎস্কার চেয়ে একটা বেটার অপশন দেখান। আমার তো মনে হয় না আমি পাচ্ছি না। মানে তিনি হয়তো তিনি তার প্রাইমটা ছেড়ে এসেছেন পেছনে, কিন্তু স্টিল গোরেৎস্কা মানে ওই এক্সপেরিয়েন্স আর ওই মানে আপনার ওই ম্যাচুরিটিটা দরকার মিডফিল্ডে, আর স্পেশালি ওয়ার্ল্ড কাপের মতো জায়গা। হ্যাঁ, আর আহমেদ সোহান তিনি প্রশ্ন করেছেন লেরয় সানে নাগলসম্যান কেন স্টার্ট করে দিয়েছেন। আশা করি তিনি উত্তরটা পেয়ে গেছেন, আর আলাদা করে বললাম না। অনেক সানেকে ওয়ার্ল্ড কাপে নিবে, সানেকে খুব সম্ভবত ওয়ার্ল্ড কাপে থাকবে উনি বেঞ্চে হয়তো। আর জার্মানির একটা মানে প্রথা আছে, মানে একটা কালচার আছে যে ইয়াং প্লেয়ারদের জার্মানি ওয়ার্ল্ড কাপে ট্রাই করে। যেমন ওই থমাস মুলার, মেসুত ওজিল, মানে ওদেরকে ওই ফ্রি হ্যান্ড ডিফারেন্ট ব্যাচ। তাও ঠিক ডিফারেন্ট ব্যাচ, মানে এটা টোটালি ডিফারেন্ট। ওই যে 6-এর পরে হালকা, মানে হালকা 6-এর পরে 10-14, ওটা কিন্তু একটা ব্যাচ, এবং এটা একটা প্ল্যান্ড ব্যাচ। ঠিক, এটা ঠিক। যেটা জার্মানি যেই যাত্রাটা শুরু করছিল ওই 1900-র শেষ দিকে, 2000-এর শুরুর দিকে, যেখান থেকে এই একগাদা ফুটবলার আমি খেদিরা সব বের হয়েছে, এবং ওই ব্যাচ গিয়ে তাদের ডেলিভার করছে 2014-তে। 2010-এ 6-এ জার্মানি অনেক ইয়াং ছিল, ওই ফ্রিঞ্জ টিঞ্জ কয়েকটা প্লেয়ার বাদ দিলে অনেক ইয়াং ছিল। 10-এ তো একদম পুরো ইয়াং টিম নিয়ে গেছে, এবং 10-এর ইয়াং টিমটা এত এক্সাইটিং ছিল যেইটা আলটিমেটলি ডেলিভার করছে 2014-তে। একেবারে ধরেন ওই ইউথটার একটা ভালো ম্যাচুরিটি এসেছিল তখন। ধরেন বাস্তিয়ান শোয়ানস্টাইগার 6-এ যা ছিল, 14-তে গিয়ে ফুল ম্যাচিউর, মানে উনি ওনার মানে ক্যারিয়ারের সব দেখে ফেলছে, সব দেখে ফেলছে। খালি বিশ্বকাপটা দেখা বাকি ছিল। আর টনি ক্রুজ ছিলেন, টনি ক্রুজ ওয়াজ গুড, সামথিং এলস। আচ্ছা, পরের প্রশ্ন যাই। হ্যাঁ, বার্নিং কোয়েশ্চেন যে গালিব বাংলাদেশ ভারত ম্যাচে ডেকলান সুলিভানকে কি কয়েক মিনিট সুযোগ দেওয়া যেত না, নাকি ডেকলান টিম ম্যানেজমেন্টের পরিকল্পনাতেই নাই? কে বয় তার প্রশ্ন হচ্ছে, ভাই আমি কোচ নই, ভালো একজন প্লেয়ারও নই, কিন্তু ভালো একজন ফুটবল ফ্যান। আমারও মাথায় আসতেছে না, যেহেতু সেমিফাইনাল নিশ্চিত, তাহলে বেঞ্চ থেকে প্লেয়ারদের একটু বাজিয়ে দেখবে টিম ম্যানেজমেন্ট, কিন্তু যেই লাও সেই কদু ডেকলান আর ইব্রাহিমকে 1 মিনিটের জন্য নামায়নি। এটা কি বৈষম্য নয়? অবভিয়াসলি বৈষম্য। আমি তো অ্যাড করি, শাহিনুর ইসলাম
সাইম, তার প্রশ্ন ইব্রাহিম নামাজ ডেকলান সুলিভানকে নিয়ে এসে লাভ কি যদি তাদের সুযোগ না দেয়? আমারও তো একই প্রশ্ন ভাই, এদেরকে আনার মানেটা কি? আপনি যেমনটা আগের ফুটবল শোতে অ্যাডের টাইমে বলছিলেন যে এই সাফে এরা এমন প্রেশার নিচ্ছে যেটা জিততে হয়ে ওই ম্যাচ জিততে হবে, ভারতের সঙ্গে ম্যাচটা জেতা ঠিক আছে, মানে জিতে আপনারা একটা ন্যারেটিভ দাঁড় করতে চাচ্ছেন যে আমরা আমাদের কোচ আমাদের জীবনে একটা অ্যাচিভমেন্ট, আমরা ভারতকে হারাইছি ওই সাফে চ্যাম্পিয়নশিপে গ্রুপ স্টেজে খুব দুর্ধর্ষভাবে হারিয়েছে। কিন্তু আমার এই ম্যাচে কি আসলে আদতে পাওয়ার কিছু আছে? আপনি এই জায়গায় যদি পিটার বাটলার কি ইমাজিন করেন, পিটার বাটলার হোয়াট উড পিটার বাটলার ডু? আই ডোন্ট নো হোয়াট উড পিটার বাটলার ডু, কিন্তু হি উড প্লে দোজ প্লেয়ার্স, মানে ইব্রাহিম নামাজ উড স্টার্ট, মানে যারা আপনার বেঞ্চে আছে, যেই ম্যাচে আপনার কোনো হাউ ইকুয়েশন নেই, ক্যান ইউ বি সো শিওর মানে খেলাবেই? আপনি আমি ডেকলান সুলিভানের খেলা দেখি নাই, আমি জানি ডেকলান সুলিভান জানি না কেমন খেলে উনি, কিন্তু ধরেন ফিলাডেলফিয়া ইউনিয়নের মেমুনাসের ক্লাবের একজন একাডেমিক গ্র্যাজুয়েট, আপনি যদি রোনান সুলিভানকে খেলান, রোনান সুলিভান আর ডেকলান সুলিভান তো যমজ ভাই, আপনি ধরেন যমজ ভাইয়ের হিসেবে না ধরলেও তারা তো একই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে, এখন একটা ইউনিভার্সিটি টিমে খেলে, একই ইউনিভার্সিটি টিমে খেলে, আপনি মানে তাদেরকে মধ্যে ডিফারেন্সিয়েট করলেন, কিন্তু এই ম্যাচে যদি পাওয়ার কিছু না থাকে, আপনি ইউএসএ থেকে একটা প্লেয়ার নিয়ে আসছেন, ওই প্লেয়ারকে আপনি সুযোগ দেবেন না, আপনি 10 মিনিট সুযোগ দেবেন না, আপনি গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট আপনি বললেন যে ইব্রাহিম নামাজকে আমি স্টার্টিং ইলেভেনে খেলাম না, সেকেন্ড মানে ওই ম্যাচটাতে ভারতের সঙ্গে ওই ম্যাচটাতে বুঝলাম আপনি অনেক জিততে চান, 10 মিনিট সুযোগ দেওয়া যায় না ডেকলান সুলিভানকে? আপনি প্রথম ম্যাচে ইব্রাহিম নামাজকে দিলেন স্টার্টটা, উনি অভিযোগটা পেলো, মানে ওয়াই? ইসান হাবিব রিদন, আমি জানি অল রেসপেক্ট টু হিম, হি ইজ এ ইয়াং প্লেয়ার, হি ডিড মানে অ্যাভারেজ আর কি, গুড, মোটামুটি গুড, কিন্তু ইসান হাবিব রিদওয়ানের যে ডেকলান সুলিভান বাজে, আই ডোন্ট লাইক টু বিলিভ দিস, মানে এইটা আমি বিশ্বাস করতে চাই না। এই জিনিসটা তো মানে সহজেই বোঝা যায় যে ডেকলান সুলিভানের কোয়ালিটি আসলে অনেক বেটার, মানে খুব সহজে বোঝা যায়, এটাই বোঝা যায়। মানে যেখান থেকে আপনি ব্রট আপ, যেখানে আপনি যে ফ্যাসিলিটিসগুলো আপনি পেয়েছেন এবং যেই লেভেলে আপনি খেলেছেন, বোঝা যাচ্ছে যে না ঠিক আছে আপনার ইউ হ্যাভ দ্য কোয়ালিটি। ওর ভাই আসলে যা দেখা যাচ্ছে সেটা তো আরো ভালো বোঝা যাচ্ছে, 3টা গোলের ভেতরে 2টা গোল করেছেন, একটা অ্যাসিস্ট করেছেন। তো আমি বলছি না ভাই বলেই যে আরেকজন ভালো হবে এরকম কিছু না। আমি ওটা বললাম, এবং বাংলাদেশ ফ্যানরা যথেষ্ট পরিমাণে হতাশ যে এই দুজনকে আসলে গেম টাইম দেওয়া যায় না। এখন ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে সে চিন্তা করছে যদি ম্যানেজমেন্টের পরিকল্পনা এরকম হয় যে আমি এই ম্যাচটা হারবো না, এবং শেষের দিকে কিন্তু একটা গোল হয়ে যেত, গোলকিপার সামনে আগে আসছে এবং ওই প্লেয়ার, ইন্ডিয়ার ওই প্লেয়ারটা ঠিক মতো কাজে লাগাতে পারেনি। হারবো না, এটা হারলে আমার জন্য ঠিক আছে, হারলেও আমি গ্রুপ রানার্স আপই হব, কিন্তু হারলে আমার জন্য এটা একটা মেন্টাল ব্যারিয়ার তৈরি করতে পারে, এই কারণে হয়তো সে কোনো রকম কোনো ঝুঁকি নেয় নেই। মানে আমি বলতে চাচ্ছি যে টিম ম্যানেজমেন্টের নিশ্চয়ই এর পেছনে একটা ফিলোসফি কাজ করছে। আর ফিলোসফিটা কি হইতে পারে? 1 নাম্বার ফিলোসফি হইতে পারে যেটা প্রবলভাবে আলোচিত এবং যেটা সবাই বিশ্বাস করতে ভালোবাসে, সেটা হচ্ছে সিন্ডিকেট। যে ঠিক আছে সিন্ডিকেট করে ওই দুজনের একজনকে নামানো হয় নাই, এর থেকে লোকাল প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়েছে। হ্যাঁ, হইতে পারে একটা কারণ সিন্ডিকেট। 2 নাম্বার কারণ কি হইতে পারে? 2 নাম্বার কারণ এটা হইতে পারে যে কোচ যারা আছেন তারা এই প্লেয়ারকে দেখছেন এবং তার পুরো খুঁটিনাটি সব তারা দেখছেন এবং তাকে একটা সিস্টেমের ভেতরে খেলানো হচ্ছে। এখন এই সিস্টেমে খেলানোর পরে তার কাছে সেই কোচ হয়তো ভরসা পাচ্ছেন না যে আমি যদি এই প্লেয়ারকে নামাই, সেই প্লেয়ার হয়তো আমার ডিফেন্সিভ স্ট্রাকচার ঠিক রাখতে পারছে না, বা ট্রানজিশনে আমার স্ট্রাকচারটা ধরে রাখতে পারছে না, বা সে আসলে আমি যেই স্ট্রাকচারে খেলাচ্ছি সেটার অ্যাডাপ্টেশনে তার আর একটু সময় লাগবে। এটা হইতেই পারে, এটা অবিশ্বাস্য কিছু না যে যে স্ট্রাকচারটা কোচরা ফলো করছেন তারা কনভিন্সড না। এখন আপনি প্রশ্ন তুলতে পারেন তাহলে কোচের মান ভালো নাই, ঠিক আছে, ওটা হইতে পারে, there is no perfect science, না হইতে পারে, কোচ তো উনি উনার ডিসিশন, না হইতে পারে ঠিক আছে কোচের মেয়াদ, কোচের মান ভালো না, কোচ আসলে জেম চিনতে ভুল করতেছে, এইটাও একটা অপশন হইতে তিনি পারে। কতক্ষণ দাঁড়িয়েছিলেন ওই ডাগআউটটাতে? তিনি কতক্ষণ দাঁড়িয়েছিলেন? আমার কথা হচ্ছে না কোচ মার্কস, মানে আপনার আমি জানি উনার একটা মানে ব্যাক বোনে কিছুটা ঝামেলা আছে আমি জানি, কিন্তু আপনার যেই কোচ ডাগ আউটে 90 মিনিটস দাঁড়াইতে পারে না, ওই কোচকে আপনি আনলেন ডেকলান সুলিভান, রোনান সুলিভানকে ইউএসএ দিয়ে আড়ায় খেলানোর ওই টুর্নামেন্টে, মানে আই ডোন্ট গেট দিস, মানে যেই কোচ আপনার ডাগ আউটে দাঁড়াইতে পারে না, আমার মানে হোয়াট ইজ দিস ভাই? আমি তো অনেক জীবনে ফুটবল তো আমার ওরকম প্রফেশনাল কোনো ডিগ্রি নাই, কিন্তু জীবনে অনেক ম্যাচ দেখছি আমি এই ধরনের টুর্নামেন্টে। ইউ আর দ্য কোচ, ইউ ম্যানেজ এভরিথিং, সব কিছুর দায়িত্ব আপনার কাঁধে। আই গেট দ্যাট। তিনি একটা অযথা রেড কার্ড খেয়েছেন, আমি জানি না সাফের রুলস কি বলে, তিনি থাকবেন না, পরের ম্যাচে ডাগরে থাকতে পারবেন, কিন্তু সাফেও তো খুব থাকবে না, এবং এটা আপনি করতে পারেন না। আপনি দেখছেন যে ইন্ডিয়ার একজন কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ কিছু একটা বলেছেন, সেটা দিয়ে তার 4th অফিসারের সঙ্গে লেগেছে, আপনি মেজাজ হারিয়ে আপনার জায়গা ছেড়ে চলে গেলেন এবং গিয়ে হয়তো একটা রেড কার্ড খাইলেন, যেটা আপনার দলকে একটু প্রেসারে ফেললো। দরকার কোনো প্রয়োজন ছিল না, আপনার মাথায় রাখা ছিল টুর্নামেন্টের কেবল সেকেন্ড ম্যাচ চলছে। যেহেতু আমি ডেকলানের ব্যাপারটা আসি, মানে এইটা আমরা
আমরা বিশ্বাস করতে ভালোবাসি যে এখানে সিন্ডিকেটের দূরত্ব আছে, এখানে ঝামেলা করে খেলতে দেওয়া হয় নাই, কিন্তু দেয়ার ইজ অ্যানাদার স্টোরি, হ্যাঁ, যেটা হয়তো আপনি টিম ম্যানেজমেন্টের কাছ থেকে শুনবেন। সেটা হচ্ছে এইটা। এখন আপনি সেটা বলতে পারেন যে না ঠিক আছে, স্ট্রাকচার আমার কাছে অত ইম্পর্টেন্ট না, হইতে পারে, ঠিক আছে। আমি যখন আন্ডার 20 টিম খেলতেছি তখন তো আমার কাছে হিসাবে হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে, স্ট্রাকচারের দরকার আছে, কিন্তু একটা প্লেয়ারকে এনজয় করতে দিতে হবে। এটা 18-19 বছর বয়সী প্লেয়ার যদি এনজয় না করে, সে আর এনজয় করবে কবে? আমাদের ফুটবলিং সিস্টেম কিছু কিছু দিক থেকে মানে ট্যাকটিক্যালি এত নিরামিষ, আমরা হারতে এত ভয় পাই। অবশ্যই এটা অবশ্য ফুটবলের সিস্টেম, কারণ ওখানে যারা কাজ করছে তারা প্রফেশনাল। আমি যদি এখানে শো করতে আসি, আমি তো একটা দিনও চাইবো না একটা বাজে শো করি না। আমি তো প্রত্যেকদিন, আমি যেমন অবস্থা থাকবে আমি প্রতিদিন ভালো শো করতে চাইবো। আমি কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করবো না, করতে চাইবো না। তো তারাও তাদের স্ট্যান্ডার্ডে হয়তো ওইভাবে ভাবে, কিন্তু এইখানে এই জিনিসগুলো একটু ক্লিয়ার আউট করা দরকার। মানে এই যে ধরেন দেখতেছি যে মালদ্বীপের প্রবাসী সমর্থক যারা আছেন, ওনারাও কোনো একটা কিছু কোচকে জানি কিছুটা বলছেন, ঝামেলা লেগে গেছে। ওনারা নিজের গাটের পয়সা খরচ করে খেলা দেখতে আসেন। বাংলাদেশ কি সমর্থন পেয়েছে মালের এই মাঠটাতে, অবিশ্বাস্য, তাই না? তো এই দূরত্বটা আমাদের জন্য ভালো কিছু না, এই দূরত্বটা আমাদের ঘুচাইতে পারতে হবে, হ্যাঁ। এবং এই জিনিসগুলো ক্লিয়ার আউট করতে হবে। এটা ফ্যানদেরও বোঝার দরকার আছে, এটা কোচদেরও বোঝার দরকার আছে যে আমার এখানে করণীয়টা আসলে কি। তবে আমি যতটুকু জানি যে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে একরকম ধারণা, যে ধারণাটার সঙ্গে সেই ধারণাটা কখনোই সমর্থকদের কাছ থেকে আসবে না। আমার কাছে মনে হইতে পারে যে ডেকল্যান্ডে খেলাইতেই হবে, খেলাইলো না কেন, খুব খারাপ, ঠিক আছে, কিন্তু টিম ম্যানেজমেন্ট তো আমার কথায় চলবে না, আপনার কথায় চলবে না। আপনি যেটা করতে পারেন যে আপনি টিম আলোচনা করতে পারেন, সমালোচনা, এগুলো চলতেই থাকবে ব্যাক অ্যান্ড ফোর্থ, কিন্তু এইটার আসলে সমাধান কোথায় আমরা এখনো জানি। এটা ক্লিয়ার করে দেওয়াটাই সমাধান, হ্যাঁ। এখন আমি জানি না এইখানে এই যে সবার কাছে যেটা মনে হচ্ছে যে এদেরকে 10 মিনিট সময় দিলে কি হইতো, তারা হয়তো ভাবছে যে 10 মিনিট সময় দিলে আর একটা পসিবিলিটি হতে পারে দেখলেন কি মানে টিমের ডিসিপ্লিন নষ্ট করছেন। দেখলেন ইজ আ লাভলি বয়, মানে যদি ওই পসিবিলিটি আপনি কোনোভাবে আপনি দেখছেন ওর যে ওরাটা ইনস্টাগ্রাম মানে হি ইজ এ ভেরি গুড সিঙ্গার, এত সুন্দর গান গায়, কান্ট্রি মিউজিক, মানে এত ভালো গিটার বাজায়, খেয়াল করি না, কিন্তু আমি এইটুকু শিওর যে হি ইজ এ নাইস গাই এবং সে কোনোভাবেই টিমের কোনো কেমিস্ট্রি, বরং সম্পদ তো এই প্লেয়ার আপনার কাজে লাগবে, কিন্তু সব প্লেয়ার ট্যাকটিক্যালি একইভাবে ইভলভ করে না, ঠিক আছে। আপনার দলের যখন আমাদের বুঝতে হবে যেটা, যে আমার দলে যে 22 জন আছে তার ভেতরে 3 জন হয়তো অন্য জায়গা থেকে এসছে, কিন্তু বেশিরভাগ কিন্তু আমাদের নিজস্ব ট্যাকটিক্যাল সিস্টেমে ইভলভ করা ফুটবলার। আমার দলে সংখ্যা বেশি কার? আমার দেশের বেড়ে ওঠা ফুটবলারদের, তাদের সঙ্গে বাকিদের মানে ইটস এ টিম গেম। রোনান ওইখানে গিয়ে গেম চেঞ্জ করে দেবে, দেখলাম হয়তো গেম চেঞ্জার হইতে পারতো বা হবে হয়তো সামনের দিনগুলোতে, তার আগ পর্যন্ত আমাদের কিছু কিছু জায়গায় একটু ধৈর্য ধরতে হবে, দেখি না আসলে কোন দিকে যায়। মানে টুর্নামেন্ট চলার পরে আমরা এগুলো নিয়ে অনেক কথা বলতে হবে, টুর্নামেন্ট শেষ করার পরে। কর্পাস প্রিমিয়ার লিগ তিনি বলেছেন উই ওয়ান্ট ডেকলান সুলিভান, আমরাও চাই ডেকলান সুলিভান খেলুক, কিন্তু ইন্ডিয়ার সঙ্গে যেহেতু ম্যাচটা পায় নাই, আমার মনে হয় না সেমিফাইনালে নেপালের সঙ্গে ওই রিস্কটা। তবে আই হার্ড যে হি ইজ ইমপ্রুভিং, যে কয়দিন ক্যাম্প হয়েছে তার ভেতরে তার ইমপ্রুভমেন্টের গ্রোথ, ডেকলানের যেটা নিয়ে আসলে কোচিং ম্যানেজমেন্টের সংশয়, সেটা আস্তে 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 কমে যাচ্ছে। তারা চান, মানে তাদের বক্তব্যটা হয়তো এরকম যে ডেকলান একটা জায়গায় পৌঁছাক যেই মুহূর্তে, এবং সে সেদিকে যাচ্ছে, এখন করলে এটা টু আর্লি হয়ে যেতে পারে, এইরকম একটা ধারণা বোধহয় তাদের ভেতরে আছে, এবং আমার ধারণা খুব সুন আমরা তাকে দেখতে পাবো। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন। বাংলাদেশ ফুটবল নিয়ে টপ থিংস, বাংলাদেশ দলের সেন্টার ব্যাকের এত অভাব কেন? যে শাকিল তপু খেলে, সেই তপু মোহামেডানের পুরো সিজনে খেলেছে রাইট ব্যাক পজিশনে, যেখানে আমাদের সিবি নাই, সেখানে স্কোয়াডে সজীব, রহমত, বিশ্বনাথ, এত ফুল ব্যাকদের নিয়ে কি করতেছে? লাস্ট ম্যাচেও সেন্টার ব্যাক পেয়ার পুরো ডোবাই দিছে, তারিখও ম্যাচে ছিল না, তাহলে আবাহনের ইয়াসিনকে ডাকতে সমস্যা কোথায়? পরবর্তী ম্যাচে সিবি পজিশনে আপনারা কাদের দেখতে চান? এর আগে যা বলছেন পরবর্তী ম্যাচে সিবি পজিশনে যাদের দেখতে চান তার পুরোটার সঙ্গে একমত, ঠিক আছে। এর পরের প্রশ্নটার উত্তর দিতে পারি যে পরবর্তী ম্যাচে সিবি অপশনে কাদের নাই, তো সিবি যা আছে তার ভেতরেই দেখতে হবে, সিবি যা আছে তার ভেতরে কি আছে। বিশ্বনাথ হচ্ছে বসুন্ধরা কিংসের হয়ে লাস্ট যে দুটো ম্যাচ খেললেন, একটা তো বেঞ্চ থেকে নেমে একটা তো স্টার্ট করলেন, তিনি সেন্টার ব্যাক পজিশনে খেলেছিলেন, ওই তপু বর্মনের জায়গায় খেলেছিলেন, তো ওই জায়গাটা হইতে পারে বিশ্বনাথ সেন্টার ব্যাক সিবি ট্রাই করা যায়। তারিখ তপু, হ্যাঁ, বিশ্ব তারিখ তপু আর মঞ্জুরুর রহমানকে একটা স্টার্ট দেওয়া যায়, নাই তো সে তো নাই আসলে, যাই তো আর ছেড়ে দিছে সেন্টার ব্যাক রাখে নাই তো, মানে আমি বুঝলাম না, এদিকেও সে প্রিপেয়ার করে নাই, দিনের পর দিন লোকটাকে ওভারলুক করে গেছে ইয়াসিন বা তাদেরকে তো আসলে মঞ্জুরুরকে মানে ছাড়াটা একটু মানে
কেমন ভাই আপনি একটা সেন্টার ব্যাক খুঁজে পাবেন না, র্যাশ ডিসিশন আসলে আপনি খুঁজে পাবেন না একটা সেন্টার ব্যাক। আব্দুল আগের ওমর- ম্যাচে আপনি আব্দুল্লাহ ওমর সজীবকে নামাইতে পারতেন না, হ্যাঁ নামাইতে পারতেন নামাইতে কিন্তু। পারতাম, হ্যাঁ। আব্দুল্লাহ ওমর সজীবকে আপনি যদি নামাই দিতেন, নামাই দিয়ে আপনি 3 সিবির 3rd সিবিটা খেলাতে পারতেন তো। আমার কাছে একটা ওয়াইল্ড থিওরি আছে, ধরেন আমি যতদূর খেলা দেখলাম আর কি, জায়ান যখনই তিনি মাঠে থাকেন হি ওয়ান্টস টু মেক থিংস হ্যাপেন, মানে যেভাবে তিনি আক্রমণ করেন, যেভাবে তিনি ফরওয়ার্ডে যেতে চান, Purpose থাকে একটা। মানে আমার মনে হয় জায়ান পেছনে আটকে থাকতে চান না, মানে তার পায়ে যে শেকলটা পরিয়ে দেওয়া হয় লেফট ব্যাকের, ওটা তিনি পড়তে চান না। যদিও বাংলাদেশ খুব বেশি পজিশন ডমিনেট করে না, আর সিঙ্গাপুরের সঙ্গেও আপনি যদি বিশ্বাস করেন যে বাংলাদেশ 60% পজিশন নেবে, ইটস এ ওয়াইল্ড গেস, মানে এটা আপনি আশা করতে পারেন না। কিন্তু মানে জায়ানকে যদি আমি একটু উপরে পুশ করি, যেহেতু আমার রাকিব নাই, জায়ান আমার মনে হয় যে উইঙ্গার রোলে ভালো ডেলিভার করতে পারবেন। তিনি লেফট ফুটেড, তিনি উইঙ্গার পজিশনে খেলতেন। তার সঙ্গে তিনি যখন বাংলাদেশে এসেছিলেন প্রথমবার বাফুফেতে, তার সঙ্গে কথা হয়েছিল, তিনি আসলে উইঙ্গার রোলে খেলেন, মানে লেফট ব্যাকেও খেলতে পারেন। তাকে যদি উইঙ্গার রোলে ট্রাই করা যায়, ভেরি ওয়াইল্ড গেস। কাবরেরা হইতেই পারে। গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ ভেরি কনজারভেটিভ, আমার মনে হয় যে আনলাইকলি যে তিনি উইঙ্গার রোলে খেলবেন। কিন্তু তিনি যদি খেলেন, এই ডিসিশনগুলো যদি নেওয়া উইঙ্গার হয়, কেন আপনি 3 ম্যান ব্যাক লাইনে উইং ব্যাক খেলেন না? উইং ব্যাক খেলার না, এক্স্যাক্টলি উইং ব্যাক উইং ব্যাক খেলাইতে হলে তো আপনার সজীবকে আপনি লেফট সেন্টার ব্যাক খেলতে ট্রাই করতে পারতেন। হ্যাঁ। তা আপনি তো আগের ম্যাচে সেটা ট্রাই করলেন না, মানে এখন তো মানে চান্সেস আর লো। সজীব তো ওয়ান অফ দ্য বেটার পারফরম্যান্স, তাই না, বাংলাদেশের ডোমেস্টিক লিগে। অবশ্যই জানি না ভাই, ওই আগের প্রশ্নগুলো প্রশ্ন আপনার যেমন আছে আমাদের আমাদেরও same। এগুলোর কোনো উত্তর নেই। একটু আরএস সাকিব, তার প্রশ্ন, বাংলাদেশ প্রসঙ্গে যেহেতু এসছি, এখন কি সময় নাই হামজা চৌধুরীকে ক্যাপ্টেন করা, মানে এখন কি সময় না হামজাকে ক্যাপ্টেন করার? জামাল যতদিন আছে ততদিন থাকবে, জামাল যাওয়ার পরে হামজাকে ক্যাপ্টেন করা উচিত। মাঠের ক্যাপ্টেনকে আপনি তো জানেনই, মিডফিল্ডের ক্যাপ্টেন হামজাই থাকুক আর না থাকুক। খান আশিকুজ্জামান সাদিদ, বয়স বেড়ে যাওয়া খুব কষ্টের। প্রথমে মা বাবা, তারপর স্ত্রী সন্তান, আর একটু হায়াত থাকলে নাতি পোতারাও বোঝা ভাবে। ফুটবল আর আপনাদের শো রিয়েলিটিকে আটকে রাখে। মন থেকে দোয়া রইল, আপনারা খুব ভালো থাকেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জীবনের একটা খুব অদ্ভুত বাস্তবতা এই ফুটবল শো এর কমেন্ট সেকশনে আমি খুঁজে পেয়েছি, সেই কারণে আমার এই প্রশ্নটা নেওয়ার। দেখেন, আরেকটা জিনিসও আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের যে সবসময় মন মেজাজ খুব ভালো থাকে ঘটনাটা তাও না। আপনারা হয়তো দেখেন যে এখানে এসে আমরা কেলাচ্ছি বা কিছু একটা, ব্যাপারটা ওরকমই আপনাদের, মানে আপনার মতোই, যে আপনারা যেমন রিয়েলিটিকে একপাশে সরিয়ে রেখে এই শোটা হয়তো অনেকে দেখেন, এর আমাদের ক্ষেত্রে অনেক সময় ব্যাপারটা এরকম। দিন শেষে এটা আমাদের কাজও বটে, হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ আমার কাজটা আমি ভালোবাসি, নইলে আসলে এভাবে করাও খুব কঠিন। আর আপনার যে মন থেকে দোয়া, এই দোয়াটা আমাদের খুব প্রয়োজন। আমাদের জন্য আসলে দোয়াই রাখবেন, এবং যারা দেখেন আমাদের শো তাদের জন্য আসলে আমাদের শুভকামনা সবসময় থাকে। আমরা আসলে খুবই অসহায় মানুষ হিসেবে, এটা আমরা কখনো আমাদের সবসময় এটা মাথায় থাকা উচিত মনে হয়। আর ওই মানে ঈদ ফেস্টিভ্যাল এইসব যাওয়ার পরে একটা লোনলিনেস হিট করে একটা লোনলিনেস হিট করে। আর মানে খুবই হোলসাম, স্পেশালি রোজার মাসটা যাওয়ার পরে না, মানে রোজার মাস, রোজার পরে ঈদের কয়েকটা দিন, এরপরে সাডেনলি এইটা হিট করে, মানে এটা সবসময় করছে দেখছি ছোটবেলা থেকেই। উই হ্যাভ দ্য মানে মেক দ্য মোস্ট অফ ইউর লাইফ। আর অনেক হোলসাম কমেন্ট, থ্যাংক ইউ। আর ফুটবল শো দেখেন, ভালোবাসেন, মানে আমরাও ভালোবাসার সঙ্গে এটা করি। হ্যাঁ, আমি একটা প্রশ্ন নিয়ে দিলে ভাই, রাফি তার প্রশ্ন, রিফাত ভাই, পর্তুগাল স্কোয়াডে রোনালদো নেই ইনজুরির কারণে, তাহলে কি রোনালদো 2026 বিশ্বকাপ খেলবেন না? ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলতে পারছে না, তার ইনজুরি থেকে ফিরে আসতে কতটা সময় লাগতে পারে জানাবেন প্লিজ। খুব একটা সময় লাগবে না, ক্রিস্টিয়ানো রোনালদো আসলে খুবই মাইনর ইনজুরি। এই ইন্টারন্যাশনাল ব্রেকটা শেষ হলেই মানে সপ্তাহখানেক, 2 সপ্তাহ ম্যাক্সিমাম, তারপরে তিনি মাঠে ফিরবেন। মানে এত ভয় পাওয়ার কিছু নাই, তিনি এই বিশ্বকাপের জন্য ফিটই হবেন। আর এইবার তো দরকার নাই তো ফ্রেন্ডলি ম্যাচ, তিনি যেহেতু ইনজুরিতে আছেন, ঝামেলা আছে। রবার্তো মার্টিনেজ তাকে ডাকে নেই। রবার্তো মার্টিনেজের নাম্বার 9 হি ইজ গোয়িং টু বি ক্রিস্টিয়ানো রোনালদো, এটা তিনি একটা বিবিসির বিশদ সাক্ষাৎকারে খুব ভালোভাবে পরিষ্কার করেছেন যে এই আমার পর্তুগাল স্কোয়াডে আপনি অনেক স্টার দেখতে পারেন, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, কিন্তু আমার টিমের সবচেয়ে বেস্ট আউটপুটটা ক্রিস্টিয়ানো রোনালদো দেয় এখনও। তিনি এরকম পরিষ্কার ভাষায় বলেছেন। তো ক্রিস্টিয়ানো রোনালদো আমার মনে হয় যে এত সংশয়ের কিছু নেই। ওকে, তৌসিফ ভাই আপনার আনসারটা দিয়ে দিয়েছে, আমি হলে এটাই আনসার দিতাম। যে পরের প্রশ্ন, শাহাদ রাজা, ইদানিং একটা নতুন প্যাটার্ন দেখতেছি, খেলা কিক অফ করেই গোলকিপারের কাছে পাঠাচ্ছে, এটা কেন? এটা পিএসজি শুরু করেছে ফেমাসলি, যেটা আমাদের চোখে পড়েছে, যে বল কিক অফ থেকে বলটা অপোনেন্টের ওখানে পাঠিয়ে দেয়। এটার সুবিধাটা হচ্ছে কিক অফ থেকে আপনি যখন বল ওই পাশে পাঠিয়ে দিচ্ছেন,
তার মানে খেলাটা ওই পাশে চলে গেছে, আপনি একদম ম্যাচের শুরু থেকে হাই প্রেস করার অপরচুনিটি পাচ্ছেন। এই কারণে টিমগুলো যখন আজকাল কিক অফ করে, অনেক টিম এটা ফলো করে, বলটাকে ওই পাশে থ্রো ইনে পাঠায় দেয়। তাহলে ওইখান থেকে যখন থ্রো ইন করতে যায় অপোনেন্ট টিম, তখন আপনি অ্যাটলিস্ট মানে প্রেস করার সুযোগ পাচ্ছেন, তাই না? দ্যাটস প্রিটি মাচ ইট। এইটাই হচ্ছে ট্যাকটিক্যাল রিজন। এনিথিং এলস? না। ডু ইউ হ্যাভ এ কোয়েশ্চেন? না। আচ্ছা, ম্যানচেস্টার সিটি আহেড 0-4। তার প্রশ্ন, ভাই এগুলা কি ক্লাবের কোনো পলিটিক্স নাকি প্লেয়ারদের জাতীয় দলের হয়ে খেলার প্রতি অনাকাঙ্ক্ষা, হ্যাঁ অনাগ্রহ, এরকম লিখতে চাইছেন মনে হয়। আচ্ছা, উনি লিখতে ভুল করছেন আর কি। না হলে গ্যাব্রিয়েলের ইনজুরির নাম করে চলে আসলেন, ক্লাব থেকে গেলেন। আবার ননি মাদুয়েকে, সাকা, রাইস একই সঙ্গে জাতীয় দল ত্যাগ করে ক্লাবে যোগ দিয়েছেন, ফেদেরিকো কিয়েজা আসলেনই না, এগুলোর কারণ যদি বলতেন। আচ্ছা, একটা করে বলি। গ্যাব্রিয়েল চিন্তা করছে যে ইনজুরি একটা কনসার্ন হতে পারে, যে বিশ্বকাপ খেলাটা জরুরি, থেকে গেছেন, আর্সেনালে তার দরকার আছে। আর ননি মাদুয়েকে, সাকা, রাইস এইগুলার সব চেঞ্জ করছে থমাস টুখেলের পারমিশন নিয়েই। থমাস টুখেল এখন 4টা চেঞ্জ করছে, এই চেঞ্জগুলো নিয়ে তিনি পরের ম্যাচে আবার খেলবেন, তার কোনো প্যারা নাই। এবং ফেদেরিকো কিয়েজা এই ব্যাটা নিজে ইচ্ছা করে সরে গেছে বলে খবর, তার ইনজুরি আছে, কিন্তু ইনজুরিটা এত ভয়ঙ্কর বলে না। এটাই ইতালিয়ান মিডিয়ার খবর। আমি জানি না ফেদেরিকো কিয়েজার সমস্যা কি, কিন্তু আমি ফেদেরিকো কিয়েজার উপরে যার পর নাই বিরক্ত। না, আমিও বিরক্ত। মানে আপনার ধরেন রাতে আপনার কি দেশ ডুবে যাইতেছে, হ্যাঁ, আপনার দেশ বিশ্বকাপ খেলতে পারতেছে না। তুই বেটা একটা ফেমাস ফুটবলারের পোলা, তোর জন্য ইউরো জিতছে 2020-21 সালে গিয়ে, আর তুই বলে ওয়ার্ল্ড কাপের আগে আমার একটা টাইমে ফেদেরিকো কিয়েজা মানে ইউরোপের মানে হট প্রসপেক্ট ছিল। মানে কিয়েজা কোন দলে যাবেন এটা নিয়ে মানে বিশাল আলোচনা গুঞ্জন। মানে ওই কিয়েজা ধরেন এখনো টপ ফর্মে, যাই হোক, রাতে গিয়ে আর মইজে কি নাচেন। আপনার তো বেঞ্চে, আপনি যদি বেঞ্চেও বসেন ইতালির, আপনি তো জানেন একটা সুযোগ আসবে, এবং কতদিন পরে ডাক পাইলো, হ্যাঁ, তাই না? গাত্তুসো বলছে যে গাত্তুসো বিরক্ত, ঠিক আছে, মানে ইনজুরির কথা বলা হচ্ছে, কিন্তু গাত্তুসো বলছে যে ইনজুরি না, ব্যাপারটা আলাদা, এবং সে রিগ্রেট করে যে তারা ডাকছিল। সে বুঝেন অবস্থাটা, খুবই স্যাড আসলে। একটা বিশাল প্রশ্ন আছে নিলাম ভাই ব্রাজিল নিয়ে। আরিয়ান সজীব, তার প্রশ্ন, প্লেইং ফর ব্রাজিল ইজ এ ম্যাটার অফ প্রাইড ফর এভরি ব্রাজিলিয়ান প্লেয়ার। ইন দ্যাট কনটেক্সট, ভিনিসিয়াস, despite being in great form at Real Madrid, described playing for Brazil as sad. Does this raise questions about his dedication to the national team? or হারা যাচ্ছে বাংলাগণ, or is it an expression of his struggles with form? ভিনিসিয়াস। আচ্ছা, এটা একটু আলাদা করি। আরো একটা পার্ট আছে, মানে ব্রাজিলের হয়ে খেলা ভিনিসিয়াস স্যাড, এটা কবে বলছেন? এটা তো মেসিকেও বলা হইতো যে মেসি আর্জেন্টিনায় গেলে স্যাড হয়ে যায়। এগুলা দুর্নাম ততদিন ঘটে না যতদিন পর্যন্ত আপনি কিছু জেতেন না। এটা জিতবেন, দেখবেন এগুলা সব ভুলে গেছে। You get your answer. আরেকটু আছে। At the same time, Vinicius also said that Brazil are not favorites for the World Cup. Is this statement meant to reduce extra pressure on the team? Yes. Or does it reflect a lack of confidence within the squad? Additionally, we are the reasons behind the injuries among Brazilian players. মানে what is the reasons মানে behind injury? মানে ধরেন ব্রাজিলিয়ান প্লেয়াররা ধরেন প্লেইং ব্যাড লাক, হ্যাঁ ব্যাড লাক, আর তারা হচ্ছে ধরেন ফ্রেন্ডলি ম্যাচটাতে আমার মনে হয় 200% দেন। মানে না, ব্রাজিল আর ফ্রান্সের ম্যাচ যারা দেখেছেন তারা জানেন যে এটা ফ্রেন্ডলি ব্যাপার কম ছিল, অবশ্যই কম ছিল। ইট ওয়াজ নট আ ফ্রেন্ডলি ম্যাচ। আর ওই দিক থেকে কিছু ব্যাড লাকও আছে। রাফিনি ইনজুরি পড়লো, ভিনিসিয়াসেরও একটা টেস্ট ম্যাচ চলতেছে, কিন্তু ব্রাজিল বিশ্বকাপে ফেভারিট না। এটা নিয়ে ধরেন এক্সট্রা প্রেশার যে উনি রিডিউস করছেন, আমি বরং এটার চেয়ে পরেরটা একটু বেশি মানে অ্যাগ্রি করলাম, যে ল্যাক অফ কনফিডেন্স। এখানে এই স্কোয়াডে ল্যাক অফ কনফিডেন্স আছে আমার মনে হচ্ছে, মানে ইস্যু একটা আর কি। হয়তো কনফিডেন্সটা এই ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচে কেমনে মানে রিভ্যাম্প হবে বা আবার ফিরে পাবে, সেটাও একটা দেখার বিষয়। ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচটাও কিন্তু চারটিখানি কথা না, ব্রাজিলের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, শেষ প্রশ্ন, BTGFF678, I think Scaloni should be more strict and disciplined because every other player thinks that they have done with football and they aren't hungry anymore. What do you think? এই সন্দেহটা আমারও আছে, যে কিন্তু ডিসিপ্লিন নিয়ে আমার কোনো কোয়েশ্চেন নাই, আমার অন্য কিছু নেই, কিন্তু একটা প্লেয়ার যখন ওয়ার্ল্ড কাপ জিতে যায় ওই সেম হাঙ্গারটা আসলে প্লেয়ারের ভিতরে থাকে না। এখন বলতে পারেন তাহলে ফ্রান্স পরপর 2টা ওয়ার্ল্ড কাপের ফাইনালে কেমনে খেললো? আপনি 2018 সালের ফ্রান্সের স্টার্টিং 11 আর 2022-এর স্টার্টিং 11টা একটু মিলাই দেখেন তো, যে ওখানে কয়টা মিলবে কিছু, কিন্তু ওই ফ্রেশনেস দরকার। ধরেন কথার কথা, এই 11-এ দি মারিয়া নাই, দি মারিয়ার জায়গায় আপনি একটা হাফ দি মারিয়া খুঁজে পাইছেন? সম্ভব না, পান নাই। ম্যাকালিস্টার কি সেই ফর্মে আছে? আবার সেই সেম কথাই বলতেছি হয়তো, বা ওতামেন্দি কি আছেন এইখানে, বা
জুলিয়ান আলভারেজ অথবা লাউতারো মার্টিনেজ অথবা লিওনেল মেসি কি সেই মেসি আছেন? না। নাই। সো এই যে হাঙ্গারটা, এটাকে চাঙ্গা রাখতে হয় নতুন নতুন প্লেয়ার দিয়ে রিপ্লেস করে। আর এই হাঙ্গারটা ছিল না বলেই 2014 সালে স্পেনের ভরাডুবি হয়েছে, 2010 সালে ইতালি, 2018-তে জার্মানি। এটার কিন্তু আবার একটা সিকোয়েন্সও আছে, আমাদের এটা মনে রাখতে হবে। বাপরে, আসলেই তো আপনি তো ভালো ডট মিলিয়েছেন। ডান। কিন্তু ওইদিকে আর্জেন্টিনা ব্রাজিলের হিসাবটা ধরেন না, ব্রাজিলের ধরেন যেসব প্লেয়াররা খেলেন বিশ্বকাপে। আরেকদিন আলোচনা করবো না, এটা নিয়ে বলেন। এটা পুরো একটা শো ডিমান্ড করবে, বুঝছি তো, বলেন। ব্রাজিল যারা খেলে, মানে ওই দেখতেছিলাম যে 2002 সালে যারা খেলতেছেন, মানে বিশ্বকাপটা জিতছিলেন, রবার্তো কার্লোস, রোনালদিনো, সবাই পার্টি অ্যানিমাল ছিলেন। মানে এত ডিসিপ্লিন আপনি ব্রাজিল দলে ইনপুট করে বা ইনজেক্ট করে আপনি কি আউটকাম পাবেন? ব্রাজিল দলে এই মানে ডিসিপ্লিন করে ব্রাজিল দলকে এখন এইটা 2002 সাল পর্যন্ত চলছে। এটা ঠিক, মানে পরে ফুটবল এখন চলবে না, ফুটবল চেঞ্জ এখন চলবে না। এখন ফুটবল যা, এটা ওই 2002 পর্যন্ত। এখন ওই সাম্বাটার দরকার আছে, ওই পার্টিটা দরকার আছে, নাহলে ওটা ব্রাজিল থাকবে না। ওইটা ডিএনএ এর মধ্যে আছে, কিন্তু এট দ্য সেম টাইম আপনাকে ডিসিপ্লিনড হইতে হবে, নাহলে আপনি সাস্টেইন করতে পারবেন না আজকালকার ফুটবলে। দ্যাটস ইট। অনেক ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.